তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সাহিত্যিক বিমল করের লেখা একটি স্নিগ্ধ সুন্দর প্রেমের গল্প। গল্পের নাম ম্যাপ। প্রেম প্রেম যেখানে স্নিগ্ধতা নিয়ে পরিবেশিত হয়, তা গল্পেই হোক বা কবিতায় বা চিত্র কিংবা শিল্পে কিংবা জীবনে, তা সব সময় মন ছুঁয়ে যায়। এ তেমনই একটি গল্প। গল্পটি কিশোরী সুধা আর তরুণ যুবক অমিয়র। সেই সুধা, যে সুধা মফস্বলের মেয়ে, যে কলকাতায় এসেছে মাত্র একটি বছর তার আত্মীয় এক দাদার বাড়িতে ম্যাট্রিক পরীক্ষার প্রস্তুতি নিতে, এবং সেই বাড়িতেই অমিয়র নিত্য যাতায়াত নানান কারণে, এবং কারণগুলির মধ্যে একটি হয়ে উঠেছিল সুধাকে তার ম্যাট্রিক পরীক্ষার প্রস্তুতিতে গাইড করা। অমিয় সুন্দর তরুণ যুবক। সেই অমিয় একদিন সুধার খাতায় সুন্দর করে লিখে দিয়েছিল এই দুটি চরণ: প্রেমের আনন্দ থাকে শুধু স্বল্পক্ষণ, প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন। তারপর কি হলো? কেমন ছিল সুধার অমিয়র প্রেম? কেমন ভাবে গড়ে উঠেছিল? কি তার পরিণতি? আশা করছি গল্পটি শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে, ভালো লাগবে। শুনতে থাকুন আজকের গল্প ম্যাপ। ভিজে কাপড় জামা রেলিংয়ে মেলে দিতে দিতে সুধা প্রথম তারাটি দেখল আকাশে। সন্ধ্যা তারা। আর কই? আর বুক ঝুঁকে তন্ন তন্ন করে তারা খুঁজল সুধা। আকাশে জলকালি মেঘ, চাঁদ নেই, তারাও আর ফোটেনি। হয়তো ফুটবে না, কিংবা ফুটবে অনেক দেরিতে। সুধা তখন নিচে রান্নাঘরে বৌদিকে রুটি বেলে দিচ্ছে, নয়তো ঘুম পাড়াচ্ছে বুলুকে। ঘাড় বেঁকিয়ে সুধা পাশের ঘরে তাকালো। দরজা খোলা, অন্ধকার, চুপ। মানুষ আছে কিনা বোঝা যায় না। কলঘরে গা ধুতে ধুতে গলা শুনে মনে হয়েছিল অমিও এসেছে, কথা বলছে বৌদির সঙ্গে। জল ঢালা অল্পক্ষণের জন্য বন্ধ রেখে সুধা কান পেতেছিল, আর কিছু শুনতে পায়নি। কলঘরে আরও একটু দেরি করল সুধা। সাবানের ফেনা হাতে, গলায়, মুখে কবারই শুকোলো। অযথাই মগমগ জল ঢাললো গায়ে। ভরা চৌবাচ্চার পাশে একা একা আধো অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুধা ভাবলে, অমিও এসেছে, আসুক, ইতিউতি খুঁজুক সুধাকে, একটু ভাবুক। কোথায় গেল সুধা? কোথায়? কলঘর থেকে বেরিয়ে দালান দিয়ে আস্তে আস্তে কাউকে দেখলো না। সিঁড়ি দিয়ে উঠল জোরে জোরে, তবু কারোর গলা স্বর নেই। অন্ধকার ঘরে কি বসে আছে অমিয়? যা ছেলে, যাবে নাকি সুধা ঘরে? কিন্তু কেমন যেন অস্বস্তি লাগে। সত্যি যদি অমিয় না এসে থাকে? দরকার নেই বাপু, একতারা দেখে যাওয়া বড় অলক্ষণে। ঘরের পাশ দিয়ে যাবার সময় সুধা ছোট করে একটু কাশল, আর চোখে তাকালো অন্ধকারে। পায়ের শব্দ তুলে নেমে গেল নিচে। নিচের ঘরে পা দিয়েই বিমর্ষ হলো সুধা। বুলু চৌকিতে ঘুমোচ্ছে, বৌদি আনাজ নিয়ে বসেছে মাটিতে। নিচের ওপরের দুই ঘরের লণ্ঠন দুটো জ্বলছে এক কোণে।
অমিয় নেই। কি গো, হলো গা ধোয়া? বাবা, তোমার দেখি কল ঘরে গেলে হুঁশই থাকে না। বৌদি ঝুড়ি থেকে একটা আলু তুলে নিলে। কি যে ছাই আলু কিনে আনে তোমার দাদা, বুঝি নে, বেবাক পচা। যা গরম। সুধা আঁচলে মুখ মুছে লণ্ঠনের দিকে তাকালো। এমন ভাবে কথাটা বললে যেন ওর কল ঘরে দেরি হওয়া আর আলু পচে যাওয়ার কৈফিয়ত একই। বাতিটা উপরে রেখে আসি বৌদি। আচ্ছা, রেখে এসো। উপরে ওঠার ফুরসুতি পেলুম না। যা দোষিগিরি করে তোমার ভাইঝি, ঘুম পাড়াবো কাকে? সুধা লণ্ঠনটা তুলে নিল। একবার উঁকি দিয়ে দেখো তো ভাই, উনুনটা ধরেছে কিনা। যদি ধরে থাকে একটু বেশি করে চায়ের জল বসিয়ে দিও। রান্নাঘরে উঁকি দিয়ে সুধা দেখলে উনুন ধরে উঠেছে, কিন্তু চায়ের জল বেশি কেন? তবে কি অমিয় এসেছে? কিন্তু কোথায় ও? লণ্ঠন হাতে উপরের ঘরে এসে সুধা যত অবাক তত খুশি। অন্ধকারে ইজি চেয়ারে গা এলিয়ে অমিয় চুপ করে বসে। আলোয় অমিয় চোখ ফেরালো। লণ্ঠনটা টেবিলে রেখে সুধা খুশি চেপে নিষ্প্রিয় কণ্ঠে বলবার চেষ্টা করলে, হুমা, তুমি কখন এলে? অনেকক্ষণ। অমিয় ধীর গলায় জবাব দিলে। ঘরের এক কোণে ছোট্ট একটি টেবিল, তার উপরে এই বাড়ির যত প্রসাধন সামগ্রী সাজানো থাকে, আয়না, চিরুনি, পাউডারের আর সিঁদুরের কৌটো, স্নো। সুধা গিয়ে দাঁড়ালো সেই টেবিলে। সেখান থেকে অমিয়র মাথা ঘাট দেখা যায়। চিরুনিটা একবার কপালের ওপর বুলিয়ে নিলে সুধা। কপালের ভিজে চুলগুলো সরে গেল। আঁচল দিয়ে রোগড়ে রোগড়ে মুছল মুখ। একটু বেশি করেই স্নো আর পাউডার বুলোলো আজ। অমিয়র পিছনে দাঁড়িয়ে আয়নাতে মুখ দেখতে দেখতে মনে পড়ল কটা কথা। সেই ফর্সা রং আর গালে টোল পড়ার কথা। গালে টোল পড়বার কথাটা আরো একজন এমন ভাবে বলতো। কি বিচ্ছিরি সেই লোকটা। তারপর কি খবর? আয়না নামিয়ে সুধা দরজার কাছে এসে দাঁড়ালো। খবর কি গাছে বলে? অমিয় ঘাড় ঘুরিয়ে তাকালো। তার চশমা আর কোকড়ানো চুলে লণ্ঠনের আলো এসে পড়েছে, মুখটাও দেখা যায়। সুধা আর চোখে সেই মুখই দেখছে। তোমাদের সেই গানের জলসার কি হলো? হবে না। অমিয় এবার চেয়ার ঘুরিয়ে নিল সুধার মুখোমুখি। আজ তার পরনে পাজামা আর নীল শার্ট, পাট ভাঙা। উমা, সে কি? তবে যে বললে। ধ্যার, যত সব বাজে। এ বলে জলসা হলে মন্দা মিত্রের আর সুকান্ত মুখুজ্জের গান চাই। ও বলে অশ্রু ঘোষের নাচ। আর একদল বলে কমিক। 5 গন্ডগোলে সব ভেস্তে গেল। তাহলে? সুধা এমন ভাবে তাহলে বললে যেন গানের জলসা ভেসে যাওয়ায় ও হতাশ হয়েছে। কথা বলতে বলতে কখন যে সুধা এক পায়ে বকের মতো দাঁড়িয়ে পড়েছে, আর সেই পায়ের পাতা পিছনে দরজার গায়ে রেখেছে। সুধার তা খেয়াল নেই। অভ্যেসটা ওর বহু দিনের। আমি ওর চোখে পড়েছিল সুধার নিটোল সাদা পা। হঠাৎই অন্যমনস্ক হলো সে। অশ্রু ঘোষ খুব সুন্দর নাচে। সুধা পা নামিয়ে নিতে নিতে বললে, ধুস, একদম বাজে। আমিও তুচ্ছ করলে অশ্রু ঘোষকে পরম হেলায়। বেটে মোটা একটা কুমড়ো, ফিগারই নেই তো নাচবে। ক্যাড। ক্যাড? সুধা আহত হয়ে বড় বড় চোখ করলে। কুমড়ো কেন? অশ্রু ঘোষ তো দেখতে খুব সুন্দর।
দেখেছো তুমি? না। সুধা মাথা নাড়লে। তবে না দেখে বাজে কথা বলো কেন? অশ্রু ঘোষের চেয়ে তুমি 10 গুণ দেখতে সুন্দর। সুধা চুপ। একবার অমিয়র দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মুখ ফিরিয়ে নিলে। রেলিংয়ের পাশ দিয়ে আকাশ দেখা যাচ্ছে। অনেক তারা এখন, এক ফালি চাঁদও। একটু চুপচাপ দাঁড়িয়ে থেকে ও নিচে নেমে গেল। অমিয়র জন্যে পাঁপড় ভাজতে ভাজতে সুধার মনে হলো জীবনটা তার বৃথাই। মফস্বলের মেয়ে, অবস্থা খারাপ, নিকট আত্মীয় বলতে একমাত্র মা। তা তিনিও এখন এক দূর সম্পর্কের ভাসুরের কাছে পড়ে আছেন। সুধা এসেছে কলকাতায় বছরখানেক। এই বাড়িতেই এসে উঠেছে সে। তেমন কিছু আত্মীয়তা নেই এ বাড়ির সঙ্গে। অমলদারা আর তার মা এক গ্রামের, পাশাপাশি বাড়ির লোক। সেই সুবাদেই যা অন্তরঙ্গতা এবং আত্মীয়তা। অবশ্য এই ঘনিষ্ঠতার মধ্যে রক্তের সম্পর্ক যত সূক্ষ্ম, প্রাণের সম্পর্ক তত গভীর। সুধা যখন ম্যাট্রিক পরীক্ষা দেবার জন্য তৈরি হতে লাগলো, মা চিঠি লিখলেন অমলদাকে। এখানে নানান অসুবিধে। মেয়েটা পরীক্ষায় পাশ না করলে ওকে নিয়ে কি করবেন মা? টাকাপত্র নেই যে বিয়ে থা দিয়ে দেবেন। এমন পয়সাও আর নেই যে পড়াবেন। পরীক্ষাটায় পাশ করতে পারলে শুধু একটা চাকরি বাকরি জোগাড় করতে পারে, মাস্টারিও পেতে পারে হয়তো। একটু খাটলে সেই সঙ্গে আরো কিছু দূর পড়তে পারে। তাছাড়া অর্থ যখন নেই, তখন বিয়ের বাজারে অন্তত শিক্ষার একটা ছাপ থাক মেয়ের, যদি তাতেই কারোর মন গলে। অমলদা এমন কিছু সচ্ছল সংসারের লোক নন, তবু তিনি সুধাকে নিজের কাছে এনে রাখতে রাজি হলেন। আর সেবা বৌদি, অমলদার বউ, বড় ভালো মেয়ে। সুধাকে প্রথম দিনই আদর করে বুকে টেনে নিয়ে বলেছিলেন, বেশ হলো ভাই, একা একা বাড়িতে আমার আর দিন কাটে না। তোমার দাদা সেই 7 সকালে বেরোন, অফিস শেষে আড্ডা মেরে বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা। কথা বলবার লোকই পাইনে। সত্যি তাই। সেবা বৌদি একেবারে একলা ছিলেন তখন। বলু তখনও পেটে। একটা বছর সুধা এই বাড়িতে কাটিয়ে দিলে পরম নির্বিঘ্নে। কোনো অযত্ন তার হয়নি, কেউ কোনোদিন একটা কথা বলেনি। তবু আজ সুধার মনে হয় জীবনটা তার অযথাই হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে চলেছে। কোনো সুখ নেই, আশা ভরসা কিচ্ছু না। নিজের দীনতাকে এত স্পষ্ট করে সুধা এর আগে কোনোদিনও অনুভব করেনি। মাত্র আজ কমাস থেকেই হঠাৎ যেন ভর করেছে এই মন মুষড়ানো ভাবটা। বড় ছোট মনে হয় নিজেকে। গরিব হয়েছে বলে তো বটেই, চলমান উচ্ছল আধুনিক জীবন থেকে বহুদূর পিছিয়ে রয়েছে বলে আরও যেন। অমিও যখন এসে গানের জলসা, সিনেমা, নাচ, কলেজের গল্প বলে বৌদির কাছে, কলকাতার বিচিত্র জীবনের রং ছিটিয়ে সরস করে তোলে গার্হস্থ্য বৈঠক। সুধা বড় বড় চোখ করে বাগরুদ্ধ নিঃশ্বাসে তার সবটুকু কথা মনমে গেঁথে নেয়। রহস্যপুরী বলে মনে হয় এই কলকাতাকে। মনে হয় কর্নওয়ালি স্ট্রিট আর চৌরঙ্গীর পথে পথে যত আনন্দ, লেক আর ভিক্টোরিয়া মেমোরিয়ালে যত রহস্য সুধা। তার কোনো আস্বাদই পেল না সে। সে জানে না রেড রোড আর আউটরাম ঘাটের জেটি, জানে না রাস্তা দিয়ে সপ্রতিভ ভঙ্গিতে হেঁটে যাওয়া, চুল বিনুনির হরেক চাঁদ। হয়তো এও সহ্য করে নেওয়া যেত যদি সম্ভবত সুধার পক্ষে একটু গান বাজনা শেখা, 2-10টা সিনেমা দেখা, কখনো কখনো পথে বেরোনো, নাচে যাওয়া। অমিও তো নতুন কলকাতায়, এখনো ফার্স্ট ইয়ার চলছে, কিন্তু ও কত দেখে, কত জানে, কত খোঁজ খবর রাখে। পুরুষ মানুষ বলে ওর পায়ে বেড়ি নেই, পকেটে তার পয়সারও অভাব হয় না। অভাব যত সুধারই। সিনেমা দেখতে তার বড় ভালো লাগে। অন্ধকার ঘরে বসে পর্দায় চোখ রাখলে সুধা সব হারিয়ে ফেলে, ভুলে যায়
কিন্তু কটা সিনেমাই বা সুধা দেখেছে এ পর্যন্ত, সে বলার মতো নয়। খবরের কাগজের বিজ্ঞাপন দেখে, সিনেমার সমালোচনা পড়ে, আর পুরনো প্রোগ্রাম থেকে সুধাকে সবকিছু জেনে নিতে হয়। গল্পটা শুনে নেয় অমিয়র মুখে, নাটকীয় দৃশ্যগুলো কথার সূত্রে জানা হয়ে যায়। এই তো পুঁজি সুধার। এই পুঁজি না থাকলে অমিয়র সঙ্গে কথা বলতেই পারবে না যে। সত্যি বলতে কি, অমিয় যা ভালোবাসে সুধার তার কোনো গুণই নেই। অমিয় ভালোবাসে গান, সুধা গান জানে না। অমিয় ভালোবাসে নাচ, সুধা নাচতে জানে না। আর অমিয় ভালোবাসে সাজগোজ, সুধার কটাই বা শাড়ি যে সাজগোজ করবে। কাজেই সুধার মনে হয় কোনো গুণ নেই তার কপালে আগুন। পাঁপড় ভাজা শেষ হলো, চা ঢালাও হলো। বৌদি এবার রান্নাঘরে এসে ঢুকবে। তবু সুধা বৌদির চায়ের কাপটাই প্রথমে দিয়ে এলো। পাঁপড় ভাজা আর চা অমিয়র সামনে টেবিলে রাখলো সুধা। জল লাগবে নাকি? না। অমিয় মাথা নাড়ল, তুলে নিল পাঁপড়ের প্লেট। সিঁড়ি বেয়ে সুধা নিচে নেমে আসতে আসতে মাঝপথে কি ভেবে একটু থামলো যেন। পরক্ষণেই তরতর করে নেমে গেল। দাঁতে কুটো কাটতেও ইচ্ছে হলো না সুধার, তবু বৌদির কথায় এক টুকরো পাঁপড় তুলে নিল। চায়ের কাপে ঠোঁট ঠেকিয়ে তাকালো উপর পানে। আকাশে অনেক তারা এখন, অনেক দূরে। অশ্রু ঘোষকে সুধা চোখে দেখেনি, নাম শুনেছে। একটা ছবিও যেন দেখেছিল কাগজে। সকলেই তো বলে বাপু অশ্রু সুন্দরী। সেই ভরসাতেই না সুধা অশ্রুকে সুন্দরী বলেছে। কিন্তু অমিও যেন খেঁকিয়ে উঠল কথা শুনে। কেমন বললে, ওকে তুমি দেখেছ? এমন বিশ্রী লাগে এরকম কথা শুনতে। দেখার মতো কপাল করেছে নাকি সুধা যে দেখবে? এটো চায়ের কাপ আর কেটলি নিয়ে কলতলায় গিয়ে বসলো সুধা। ছুটকো কাজগুলো সঙ্গে সঙ্গে সেরে রাখাই ভালো। অমিও যেন কি, সুধা নাকি অশ্রু ঘোষের চেয়েও 10 গুণ সুন্দরী। কেমন ভাবেই না বললে কথাটা, একটু আটকালো না মুখে। অসভ্য। সুন্দরী না ছাই। কোথায় অশ্রু ঘোষ আর কোথায় সুধা সেন। সুধার মনটাই কেমন করে না জানি জড়িয়ে আসছে। একটু আগে বড় মুষড়ে পড়েছিল, এখন সে ভার হালকা হয়ে আসছে। খুশি মনে সুধা গুনগুনিয়ে ওঠে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া। সত্যি ও ডুবতে রাজি আছে, যদি মনের মতো নদী পায়। গুনগুন করতে করতেই ঘরে ঢোকে সুধা। বৌদি রান্নাঘরে। সত্য ধোয়া কাপলেটগুলো রেখে খাটের উপরই দেহটা এলিয়ে দেয় নিমেষের জন্যে। পরক্ষণেই ঘুমন্ত বুলুকে কতগুলো চুমু খেয়ে উঠে পড়ে। মালিশগুলো সাজিয়ে দেয় বুলুর চারপাশে। রান্নাঘরের চৌকাঠে এসে দাঁড়ালো সুধা। রান্না নিয়ে বৌদি ব্যস্ত। মুখ তুলে তাকালে একটিবার, খুন্তির আগায় শব্দ তুলে বললে এক সময়, অমিয় ঠাকুরপো উপরে বসে একা একা কি করছে? বইটই পড়ছে বুঝি? জবাব দিলে না সুধা সে কথার। আবার একটু চুপচাপ। একটা কিছু হঠাৎ মনে পড়ল সুধার, হঠাৎই বোধ হয়। অর্ধস্ফুট স্বরে কি যেন বললে, তারপর সরে এলো বৌদির চোখের সামনে থেকে। তারপর ধীর পায়ে উঠে গেল উপরে। পড়ার টেবিল থেকে একটা মাসিক পত্র তুলে নিয়ে অমিয় পাতা উল্টাচ্ছে। দেখলেই বোঝা যায় তার অভিনিবেশ নেই।
সুধার পায়ের শব্দে চোখ তুলল অমিয়। আবার ওরা দুজন এক ঘরে। তুমি কবে যাচ্ছ? অমিয় উদাস। শুক্রবার। শুক্রবার? অমিয় দিন গুনল। আজ তো শনিবার, মানে আগামী শুক্রবার তাহলে। সুধা মাথা নাড়ল আর চোখে লক্ষ্য করল অমিয়র মুখ। অমিয় মুখ নিচু করে পত্রিকার পাতা উল্টাচ্ছে। আর কোনো কথা নেই, দুজনেই বোবা, কেউ কারোর দিকে চায় না। দেওয়ালে একটা টিকটিকি টিকটিক করে ওঠে। লণ্ঠনে শীষ উঠেছে, কালো হয়ে আসছে চিমনিটা। খোলা জানলা দিয়ে দক্ষিণমুখো হাওয়া আসছে দমকে দমকে। তবু ওরা চুপ। তোমার রোল নম্বর কত? অমিয় পকেট থেকে কলম বের করল। কেন? সুধা দরজার কপাটে হেলান দিয়ে দাঁড়ালো। দেখি নম্বর টম্বর যদি জানা যায়। দরকার নেই জেনে, ফেল তো করবই। আগে জানলেও যা, পরে জানলেও তাই। কি দরকার আগে থেকে মন খারাপ করে? সুধার গলায় অনেক হতাশা। ফেল করবে? ফেল করবে কে বললে? কে আবার? আমি নিজেই বলছি। তুমি কি এক্সামিনার না ভগবান? আরে উত্তরটা তো আমিই লিখেছি, আমি বুঝবো না? ইংরেজি ফার্স্ট পেপার আর বাংলা সেকেন্ড পেপার যাচ্ছে তাই হয়েছে। ভূগোলে নির্ঘাত ফেল। ভূগোলে আবার কেউ ফেল করে নাকি? আর ইংরেজি বাংলা কোশ্চেন তোমায় বলে দিইনি? সবই তো তাই এসেছে। চুপ করে গেল, কি যেন ভাবছে সে। ও হ্যাঁ, তোমার সেই হিডেন ট্রেজার বই আর ম্যাপ, ও দুটো আমি আলাদা করে রেখেছি, নিয়ে যাবে আজ? সুধা পড়ার টেবিলের দিকে এগিয়ে এলো। থাক এখন, ও বই নিয়ে আমি কি করব? সায়েন্স পড়ি, ম্যাপ আমার কি কাজে লাগবে? আবার দুজনে চুপ, অন্য মনস্ক দুটি মন। সুধার যখন আচ্ছন্নতা কাটল, তখন ওর বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস অমিয়র কানে গেছে। কলকাতায় আর বুঝি আসবে না? কি জানি। সুধা ঠোঁট উল্টাল। সুধা টেবিল থেকে অমিয়র এটো কাপ প্লেট তুলে নিল। ঘর ছাড়বার আগে চৌকাঠের গোড়ায় দাঁড়ালো, আবার ফিরে তাকালো। কবে আসবে আবার? বুধবার নাগাদ। তার আগে আর আসছো না? দেখি, দরকার আছে নাকি কিছু? অমিয় চোখ রাখলো সুধার চোখে। জানি না। সুধা চোখ নামিয়ে সরে গেল হঠাৎ। অন্ধকারে বারান্দায়। খানিক পরে অমিয় নিচে নামলো। সুধা তখন রান্নাঘরে বসে বৌদিকে রুটি বেলে দিচ্ছে। রোজকার মতো আজও অমিয় রান্নাঘরের সামনে দাঁড়িয়ে কথা আরম্ভ করলো বৌদির সঙ্গে। অন্যদিন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা পার করে দেয়, হাজারো কথায় আর হাসিতে। আজ যেন ওর সে আগ্রহ নেই। অমিয়র গলা আজ অনেক খাদে নেমে গেছে। 2-10টা কথা বলেই ও বিদায় নিল। যাবার আগে স্বভাব মতোই সুধার কাছে জল চাইল খেতে, আর বৌদিকে শুনিয়ে শুনিয়ে বলে গেল, শরীরটা বড় খারাপ বৌদি, ভীষণ মাথাটা ধরেছে, জ্বর জ্বর লাগছে। দেখি ভালো থাকলে সোমবার দিনে আসব। সুধা সব শুনলে, প্রত্যেকটি কথা, আর ভাবলে হস্টেলের ছেলেদের অসুখ বিসুখ হয় কেন? আহা, বেচারিদের মা বাবা নেই এখানে, অসুখ হলে কি কষ্টই না পায়। জ্বর জ্বালা কিছুই হয়নি অমিয়র, অন্তত বাইরে থেকে বোঝার মতো কিছু ছিল না। অন্তর যদি জড়ো জড়ো হয়ে থাকে, সে অন্তর জ্বালার খবর সুধাও কি রেখেছে? সোম, মঙ্গল, বৃহস্পতি 3 দিনই অমিয় এলো। তেমনই বিকেল শেষে, সন্ধে যখন হয় তখন।
বৃহস্পতিবার অমিয় যখন এলো তখন সুধা উপরের ঘরে বসে নিজের বইপত্র গুছিয়ে নিচ্ছে। পুরনো বইয়ের বাজারে বসিয়ে দিলে যে। অমিয় ঘরে ঢুকে বলল। ওর মুখে ম্লান হাসি। মাথা নাড়ল সুধা। ঠোঁট চিরে হাসলে। পুরনোতে তোমার বুঝি ঘেন্না? না, ঘেন্না ফেন্না আমার নেই। ইজি চেয়ারে বসল অমিয়। আজ ওর পরনে সাদা ট্রাউজার আর গায়ে কলার তোলা সিল্কের নীল স্পোর্টস গেঞ্জি। কি একটা বই তোবড়ানো চামড়ার সুটকেসে পড়তে পড়তে সুধা নরম গলাতেই বললে, ঠিক সেই তেমনি হলো, যাত্রীতে যেমন আছে। কাল বুঝি যাত্রী দেখতে গিয়েছিলে? হ্যাঁ, আমি আর দাদা। বৌদি? বৌদি যায়নি। কেমন লাগলো? খুব ভালো, শেষটা এমন সুন্দর। হ্যাঁ, তোমাদের আবার একটুতেই খুব ভালো লেগে যায়। অমিয় উপেক্ষা ভরে হাসল। খুব বেশিতে কাজ কি, একটুই ভালো। সুধা আবার অন্যমনস্কভাবে বইয়ে হাত রাখল। খালি জোর করে কান্না। শেষটা অনেকটা দেবদাসের প্যান্ট ছেড়েছে। চুরি করেছে। অমিয় বলে যেতে লাগলো, মন্দা না কি যেন নাম মেয়েটার? ছন্দা। সুধা শুধরে দিলে। ওই মন্দা ছন্দা একই হলো। ট্রেনে আসছে, হঠাৎ কোথাও কিছু নেই, ঝড় জল বৃষ্টি, ট্রেন উল্টে গেল। মলয় কুমার এক গরুর গাড়িতে করে ছন্দার গ্রামে চলেছে। কপালে রক্ত, হাত ভাঙা, জামা কাপড় ছেঁড়া। ওদিকে ছন্দাও বাড়ি ছেড়ে পাগলির মতো ছুটছে। শেষ পর্যন্ত দুজনে নদীর তীরে দেখা, অশ্বত্থ গাছের নিচে। মলয় কুমার তখন মরমর। ছন্দা ছুটতে ছুটতে এসে লাফিয়ে পড়ল। স্রেফ গাঁজা। গাঁজা? সুধা অবাক হয়ে তাকালো। গাঁজা নয় তো কি? ছন্দা কি করে জানবে মলয় কুমারের ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে? তাছাড়াও আবার কি রে বাবা, মলয় কুমার জানেই না ছন্দা কোন গ্রামে থাকে। দিব্যি দুজনের দেখা তো হয়ে গেল। গাঁজা নয় তো কি? তোমার কাছে সবই গাঁজা। সুধা আহত হয়েছে, বেশ একটু উত্তেজিত হয়ে উঠেছে। বেশ, তুমি বলো কেন গাঁজা নয়? তাই কি সত্যি হয়? হয় হয়, নিশ্চয়ই হয়। সুধা গলার সবটুকু জোর দিয়ে বললে। দুজনের এভাবে দেখা হয়? অমিয় বোকার মতো সুধার দিকে তাকিয়ে। হয় হয়, সত্যি যদি ভালোবেসে থাকে তবে নিশ্চয়ই হয়। কেন? কেন অত শত জানি না, তবে মন টানে তাই দেখা হয়। ধরো যদি সুধা অনেক কষ্টে বিফাস কথাটা জিভে আটকে নিল। একটু অপেক্ষা করে অমিও ভাবলে সুধা কথা শেষ করবে। সুধা কিন্তু চুপ। কাজেই অমিও বললে, ধরো যদি বলে আমায় সুতো ধরিয়ে দিয়ে থামলে কেন? শেষ করো কথাটা। সুধা কথা শেষ করলে না, বরং বই গুছোতেই ব্যস্ত হয়ে পড়ল। আমি কিন্তু বুঝতে পেরেছি। কি? ছোট্ট প্রশ্ন সুধার। তুমি যা বলছিলে আমার কথা, ঠিক কি না? অমিয় শব্দ করে হাসল। ও মা, তোমার কথা বলেছিলাম নাকি? কি করে বুঝলে? বুঝি বুঝি। অমিয় ভুরু নাচিয়ে হাসতে হাসতেই বললে। তবে আর কি? সুধা ফ্যাকাশে ভাবে হাসল। ওসব আমার কিন্তু নেই। অমিয় সুধার দিকে না তাকিয়ে জানলা দিয়ে বাইরে তাকালো। খুব যে? সুধা অনেক কষ্টে মুখের ফ্যাকাশে হাসি জিয়ে রেখে বললে। খুব যে মানে? না, কিছু না। সুধা উঠে পড়ল। বসো একটু, আসছি।
একা ঘরে অমিয়র মুখের হাসি মিলিয়ে এলো। হালকা সুরের অনেক কথাই তলিয়ে থিতিয়ে মনের তলায় জমেছে। এতক্ষণ যেন জোর করেই আজে বাজে কথা বলেছে সুধার সঙ্গে, হেসেছে অযথাই। আসন্ন বিদায়ের দুঃখকে লঘুবার করতে চেয়েছে পুরুষালী ভাবে। কিন্তু আশ্চর্য, আর ভালো লাগছে না। ভালো লাগছে না হাসতে, কথা বলতে, এমনকি এই ঘরে এইভাবে বসে থাকতেও। জানিয়ে সুধা একটু পরেই ফিরে এলো। তোমার বই আর ম্যাপটা আজ নিয়ে যেও কিন্তু। সুধা আবার বই গুছোতে বসলো। কাউকে দিয়ে দিও। অমিয়র গলার স্বর বদলে গেছে, মুখের ভাবও। সুধা সেটা লক্ষ্য করল। আবার চুপ। সুধা এক মনে বইয়ের ধুলো ঝেড়ে ঝেড়ে সুটকেসে পুড়ছে। অমিয় ইজি চেয়ারে বসে জানলা দিয়ে চেয়ে রয়েছে বাইরে, অন্ধকারে। ঘরের আবহাওয়া ভারী হয়ে উঠেছে কখন কেউ জানে না, কিন্তু সেই অস্বস্তিকর গুমোট আবহাওয়াকে ওরা অনুভব করতে পারছে, বুঝতে পারছে। ওদের এখন এই মুহূর্তে এক কথা, এক চিন্তা, একই দুঃখ। চাপা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুধাই অনেক পরে কথা বললে। সেদিন কই কই রোল নাম্বারটা নিয়ে গেলে না তো? তুমি তো দিলে না। তা ঠিক। আচ্ছা, আজ দিচ্ছি, নিয়ে যাও। নাও, সুধা বললে। আর বলেই তার মনে হলো রোল নম্বর নয়। সুধা যেন এই কথা দিয়ে আজ তার মনটাই ধরে দিল অমিয়কে। না, এতটুকু লজ্জা পেল না সুধা, বরং ও যে কোনো একভাবে কথাটা বলতে পেরেছে তাতেই খুশি হলো। এই নাও, এ থেকে একটু কাগজ নিয়ে রোলটা টুকে নাও। বাঁধানো একটা এক্সারসাইজ খাতা এগিয়ে দিল সুধা, তার বাংলা রচনার খাতা। অমিও খাতাটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলো। সুধার বাঁকা বাঁকা লেখায় রচনার খাতা কালি কলঙ্কিত, কোথাও এতটুকু সাদা কাগজ নেই। সবই তো লেখা, ছিঁড়ি কোথায়? প্রশ্ন করলে অমিও। নাও না, একটু যেখান থেকে হোক ছিঁড়ে। রোল লিখতে আর কত কাগজ লাগবে? অত কৃপণ হয়েও না। আমিও ক্ষুব্ধ স্বরে বললে, চুটকি কাগজে রোল লিখে রাখি, তারপর হারিয়ে যা। আর তাছাড়া তোমার ঠিকানাটাও লিখে নিতে হবে তো। ঠিকানা? আমার ঠিকানা? সুধা উঠে দাঁড়ালো। টেবিলের গায়ে তার গা ঠেকেছে, একেবারে অমিয়র পাশটিতে এখন। কেন, ঠিকানা দেবে না নাকি? সুধা মুখোমুখি তাকালো, কি যেন ভাবলো। না, রোলটাই শুধু টুকে নাও। মানে? ঠিকানা না পেলে আমি খবর জানাবো কাকে, কোথায়? এখানে দাদা কিংবা বৌদিকে জানিয়ে যেও, তাতেই হবে। কিন্তু ঠিকানা দিতে তোমার আপত্তি কেন? নিয়েও তোমার কোনো লাভ হবে না। তাই নাকি? হ্যাঁ। মাথা নাড়ল সুধা। আমার পয়সা নেই, চিঠি দিতে তো পারবো না। কোথায় কার কাছে থাকি তাই বা কে জানে? শেষ পর্যন্ত কার হাতে কোথায় পড়বে চিঠি? কথা বলতে বলতে সুধা তার রচনার খাতার পাতা উল্টে যাচ্ছিল সাদা পাতার আশায়। সাদা পাতা পেয়ে ও থামলো হঠাৎ, একেবারে হঠাৎই। চোখ দুটো সেই সাদা পাতায় নিবদ্ধ। অমিও তাকিয়েছিল সুধার হাতের দিকে, তারও চোখ পড়ল খাতায়, সেই সাদা পাতায়। দুজনায় একবার চোখাচোখি হলো, চোখ সরিয়ে নিল দুজনেই। সুধা খাতাটা একটু এগিয়ে দিলে, অমিও খাতা তুলে নিল। সারা খাতায় এই একটি মাত্র সাদা পাতা ছিল। আগেও এই পাতা তার চোখে পড়েছে।
অনেক দিন আগে কথায় কথায় একটা ভালো কোটেশন লিখে দিতে বলেছিল সুধা। অমিও বই খুঁজে এসে লিখে দিয়েছিল দুটি চরণ। প্রেমের আনন্দ থাকে শুধু স্বল্পক্ষণ, প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন। সেই পাতাটি সুধা আজও সাদা রেখেছে, কোথাও একটি কালির আঁচড়ও লাগতে দেয়নি। অবাক হয়েই আমিও বলল, এই পাতায় লিখব? সুধা মাথা নাড়ল। এটা যে ছিঁড়ে নিতে হবে। অমিওর গলা বুঝে এলো। ছিঁড়েই নাও। সুধা সারা মুখে অদ্ভুত করুণ একটা হাসি। মুখের কান্না যখন নীল হয়ে মুখে এসে জমে, তখন বুঝি এমন হাসি হাসতে হয়। বলো। ক্যাল এফ 371। অমিও রোলটা টুকে নিল। উঠে দাঁড়ালো অমিও। আর নয়, আর নয়। অমিওর বুকের মধ্যে কে যেন মোচড় দিচ্ছে। গলার কাছে খানিকটা কি যেন তাল হয়ে আটকে গেছে। কাঁপছে ওর ঠোঁট। চলি? চলি? অমিও 1 বছরের মধ্যে এত ধীরে, সাপ চলা সুরে প্রায়। আর কি কখনো কথা বলেছে? না, বলেনি। সুধা যখন তাকালো, আমিও তখন নেই। কাঠের সিঁড়িতে ওর পায়ের শব্দ ভাসছে। নিচে নামলো আমিও। বৌদির সঙ্গে কথা বলল না। যদি বলেও থাকে, ওপর থেকে সুধা শুনতে পেল না। রোজকার মতো 1 গ্লাস জল চাওয়া, তাও নয়। অমিও আর জলও চাইল না। সুধা ছেঁড়া পাতায় চোখ রেখে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আমিও সাদা পাতা থেকে একটুখানি ছিঁড়ে নিয়ে গেছে। চোখের উপর জল জল করছে কবিতার সেই দুটি ছত্র, তেমন ভাবেই। নিচে দাদার গলার স্বর শোনা গেল। চমকে উঠে সুধা বইয়ের গাদা থেকে ম্যাপটা তুলে নিয়ে খাতাখানা ঢাকা দিলে। দাদা সিঁড়ি দিয়ে উঠে আসছে। শব্দ শুনতে পাচ্ছে দাদার পায়ের। সুধা তাড়াতাড়ি ম্যাপটা খুলে কাঠের চেয়ারে বসে পড়ল। চোখ তার ম্যাপে, যেন ও ম্যাপ দেখছে। দাদা এলেন। ঘরে ঢুকেই তাকালেন সুধার দিকে। সুধা নিবিষ্ট চিত্তের অভিনয় করে যাচ্ছে। খিরে, কি খবর? দাদা আলনায় শার্টটা রেখে ইজি চেয়ারে বসে পড়লেন। তোর বই টই গোছানো হচ্ছে বুঝি? মাথা নাড়ল সুধা। কি দেখছিস, ম্যাপ নাকি? সুধা এবারও মাথা নাড়ল। অমূল্যা লক্ষ্য করলেন সুধাকে। ম্যাপ দেখতে বেশ ভালো লাগে না রে সুধা? ছেলেবেলায় জানিস, আমারও এই নেশা ছিল। যখন তখন ম্যাপ খুলে বসে থাকতাম। কত রং, কত চিহ্ন, কত নদী আর পাহাড়ের নাম। নীল সমুদ্র ধরে মন হাওয়ার বেগে ছুটে যেত। কিন্তু অমূল্যা থামলেন। সুধাও যেন হাওয়া পথ দিয়ে মন উড়িয়ে নিয়ে গেছে এই 1টা বছর। কিন্তু পথ রোধ করে দাঁড়িয়ে যে অন্ধকার, অন্ধকার ভবিষ্যৎ, তার নির্মম বাধাকেও অতিক্রম করতে পারছিল না। কিন্তু কি বলতো? অমূল্যা উঠে সুধার পাশে এসে তার মাথায় সস্নেহে হাত রাখলেন। চুপ করে থাকলি যে, বল। কি? ক্ষীণ স্বরে সুধা প্রশ্ন করলে, চোখ না তুলেই। বলছিলাম, কল্পনাও হার মানে যে দেশে যেতে, সেই দেশটা কি বলতো? জানি না। সুধা ঘাড় আরো নিচু করলে। জানিস না? নাকি জেনেও জানতে চাস না? সুধা এবার আর কথা বললেন না। অমূল্যার কথার মধ্যে কিসের যেন একটা রহস্য আছে। সুধা তা আঁচ করতেও ভয় পায়, আর লজ্জাও। তবে কি সে ধরা পড়ে গেছে? অমূল্যা কি অমিয়কে দেখেছে পথে আসতে, কিংবা বলেছে বৌদি?
হয়তো দুজনেই তারা সব দেখেছে, সব জেনেছে। সুধার সর্বাঙ্গ শিহরিত হলো, মুখ ধুকধুক করছে, গলা শুকিয়ে কাঠ। আর তত কি যেন কষ্ট মুখ আর গলায়। দেখ সুধা, বললে অমলদা সুধার চুলে হাত বুলিয়ে দিতে দিতে, তোর ম্যাপে নেই। এই জগতে এমন একটা দেশ আছে, বড় অদ্ভুত দেশ। সে দেশে যাওয়ার পথ মিছিমিছি খুঁজিস না সুধা, মন খারাপ হবে। শোন রে পাগলি, যে দেশের ম্যাপ নেই সে দেশে অ্যাডভেঞ্চার করতে গিয়ে মরবি নাকি শেষে? নে নে ওঠ, চল একটু পার্কে বেরিয়ে আসি। সুধা কিন্তু উঠল না। 1 বছরের যত কথা কান্না হয়ে বুকে জমা ছিল, আজ এই মুহূর্তে সেই অনেক মাসের জমানো কান্না ওর চোখকে ঝাপসা করে তুলল। আর সেই ঝাপসায় সুধার চোখের সামনে থেকে অনেক রং সাজানো ম্যাপটাও মুছে গেল। শেষ হলো আজকের গল্প, বিমল করের লেখা গল্প ম্যাপ। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। বিমল করের আরও অনেক গল্প আমার চ্যানেলে পড়েছি, যেমন কাজঘর, যেমন খিল। আপনারা চ্যানেলে গিয়ে গল্পগুলি শুনতে পারেন অবশ্যই, যদি না শোনা হয়ে থাকে। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।